মাননীয় সংসদ সদস্য দুজনেই। আমার কিন্তু খুবই ভালো লাগছে আলোচনাটি। আমরা একটা পর্যায়ে একটা দিকে যাচ্ছি। বিশেষ করে আমি শুরুতে একটা কথা না বলেই পারছি না। আমাদের যে প্রজন্ম যারা ৭১-এর ৭ই মার্চ দেখেননি, তাদেরকে গণজাগরণ মঞ্চে যেতে হবে, গিয়ে বুঝতে হবে, সেই ফিলটা পেতে হবে যে ৭ই মার্চ কি ছিল। মানে এটা একটা অভূতপূর্ণ বা পূর্ব যে জিনিসটা আমাদের এই তরুণ সমাজ দিয়েছে, তাদের কাছে আমাদের সেলিউট করা উচিত এবং সেটাকে ধরে রাখতে হবে। আমি আমি জুনায়েদ আহমেদ পলক এবং আপনাদের বক্তব্যের কথা খুব সংক্ষেপে বলবো। যে প্রথমে বলা হয়েছে যে আমরা একটা চরম প্রতিক্রিয়াশীল শক্তি সম্পর্কে আমরা কোনো অবস্থান নেই। আমাদের টিআইবি প্রতিষ্ঠান আমাদের প্রাতিষ্ঠানিকভাবে, আমাদের আদর্শগতভাবে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত প্রতিষ্ঠান এবং আমাদের যে মৌলিক মূল্যবোধগুলো যে সমস্ত বিষয় যেখানে আঘাত আসে সেখানে আমরা রুখে দাঁড়াই। আমরা সবসময় আমরা সোচ্চার এই বিষয়ে। আমাদের সাংবিধান পরিপন্থী, আমাদের আদর্শ, আমাদের আত্মপরিচয়ের পরিপন্থী যে কোনো অবস্থানকে আমরা প্রতিবাদ করি এবং সেই হিসাবে যে দাবিগুলোর কথা বলা হয়েছে 13টি দাবি, আমরা মনে করি এটা সাংঘর্ষিক সংবিধানের সাথে। এবং আমি এখানে আমাদের ল মিনিস্টারকে সাধুবাদ না দিয়ে পারছি না, কারণ যেভাবে তারা বিশ্লেষণটা করেছেন অপূর্ব। অনেকগুলো ভালো কাজের মধ্যে এটাকে আমি মনে করি যে একটা দৃষ্টান্তের মতো। আচ্ছা, এখন কথাটা হচ্ছে যে কথাগুলো বলা হয়েছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় নিষ্ঠুর ছিলাম। আসলে কথা মোটেই ঠিক নয়। আমাদের কাজ যেভাবে চলে সবসময় সেরকমই ছিল। আমি কয়েকটা দৃষ্টান্ত দিই। আমি জোর গলায় বলতে পারি সুস্পষ্টভাবে, টিআইবি একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি সরাসরিভাবে আমাদের দুই নেত্রীকে যে অযাচিতভাবে, আইন পরিপন্থীভাবে দীর্ঘদিন জামিন না দিয়ে আটক রাখা হয়েছিল সেটার জোর প্রতিবাদ করেছে, লিখিতভাবে সরকারকে তখন জানিয়েছে এবং গণমাধ্যমের মাধ্যমে। আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা সত্য জবাবদিহিতা কমিশন নামে যে প্রতিষ্ঠানটি করা হয়েছিল সেটি সাংঘর্ষিক সংবিধানের সাথে এবং দুদকের সাথে সাংঘর্ষিক, সেই বিষয়ে অবস্থান নিয়ে আমরা সেই সরকারের রসানলে পড়েছিলাম। আমরা একমাত্র প্রতিষ্ঠান সিডর পরবর্তী সময়ে যখন আপনার ত্রাণ বিতরণে ওই সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম করেছিল, সেটার চিত্র তুলে ধরার কারণে একাধিক মন্ত্রী, তৎকালীন উপদেষ্টা আমাদেরকে রক্তচক্ষু দেখিয়েছেন এবং টিআইবিকে বন্ধ করে দিবেন সেই কথা বলা হয়েছিল। কাজেই আমরা কিন্তু কে ক্ষমতায় তাদেরকে দিকে তাকিয়ে কিন্তু আমরা কাজ করি না। আমরা আমাদের একটা প্রিন্সিপাল পজিশন আছে, সেখান থেকে কাজ করি এবং আমরা কাউকে ছাড় দেওয়ার জন্য আমাদের কাজের মানে জবাবদিহিতার দাবি উত্থাপনের ক্ষেত্রে আমরা কারোর দিকে তাকিয়ে সেটা করি না। আমাদের যে জিনিসগুলো চাই সেগুলো অত্যন্ত সুস্পষ্ট পরিষ্কার। আর উপবা যেটা বলেছেন সুলতানা কামালের অনুপস্থিতিতে তিনি থাকলে এই কথাটা বললে ভালো হতো, তবে আমি মনে করি যে আপনি যেটা বলেছেন তাকে অপমানিত হয়ে পদত্যাগ করতে হয়েছিল। আমি মনে করি তিনি গৌরবের সাথে পদত্যাগ করেছেন, এই দেশবাসী সেটি জানে, তিনি এবং বাকি তিনজন। এবং যদি অপমানিত হওয়ার প্রচেষ্টা করা হয় তাহলে আজকে করা হচ্ছে, যখন তাদের সেই পদত্যাগকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবার আসবো থার্ড পার্টে। আমি একটু মাহি ভাইয়ের কাছে যাবো। যেরকমটি রতন ভাই বলেছেন যে আসলে একদিনের গণতন্ত্রের মধ্যে আমরা আটকা পড়ে গেছি, তো এরকম একটা ইলেকটোরাল ডেমোক্রেসি কিংবা ইলেকটোরাল অটোক্রেসি জায়গা থেকে একটা সাবস্টেন্টিভ বা সত্যিকারের ডেমোক্রেসিতে উত্তরণ কি সম্ভব কিনা আসলে। মাইক্রোফোন। ধন্যবাদ রুবায়েত ভাই। আসলে আলোচনা অনেক সেন্সিটিভ দিকে চলে গিয়েছে। এই প্রশ্নটা এখানে খুব একটা প্রাসঙ্গিক কিনা আপনার এই মুহূর্তে, বাট ইয়েস ইউর রাইট। আমি মনে করি যে আসলে ডেমোক্রেসি একটা প্রসেসের বা একটা প্রক্রিয়ার ব্যাপার। আপনি প্রথম কিছুদিনের মধ্যেই যে ইলেকট্রাল পলিটিক্স থেকে একটা ম্যাচিওর ডেমোক্রেসি ডেভেলপ করবে, এখনই আমরা ব্রিটিশ ডেমোক্রেসি পেয়ে যাব 1400 বছরে তারা যেটা পেয়েছে আমরা 14 বছরে পাবো, তা হয় না। ইট টেকস টাইম। কিন্তু এই যে সময়টা লাগে, এই যে একটা পরিবর্তনের ধারা, এই পরিবর্তনকে গ্রহণ করবার মতো মানসিকতা রাজনীতিবিদদের না থাকলে তাহলে চলবে না। আমি এখানে কয়েকটা বিষয় আমাকে একটু আমার মনে হয় বলতে হচ্ছে। এক নম্বর, একেবারে প্রথম পর্বে আলোচনায় আসলে অনেকেই বক্তব্য রেখেছেন, কিছু কিছু বিষয় আমাকে বলতে হচ্ছে। এক নম্বর, আমার অত্যন্ত পছন্দের জুনায়েদ হোসেন পলক, এবং পলক বা অপু আপার মতো রাজনীতিবিদরা কোন দলের রাজনীতি করেন ইজ নট ইম্পর্টেন্ট, কিন্তু এই ধরনের শিক্ষিত সৃজনশীল তরুণ প্রজন্মের রাজনীতিবিদরা বিভিন্ন দলে আসবেন, রাজনীতিকে পরিবর্তন করবেন, সেটাই কিন্তু রাজনীতির সফলতা। কিন্তু এখানে কিন্তু বুঝতে হবে যে আমাদেরকে মাঝে মাঝে দেশ এমন একটা ক্রান্তিক কাল আজকে অতিক্রম করছে, যেটা গত স্বাধীনতার পর থেকে এই অবস্থায় কিন্তু আমরা কখনো পড়িনি। আমি এই বিষয়টা আবারও ব্যাখ্যায় যাব, কেননা আমরা সংঘাতের রাজনীতি দেখেছি, যেখানে বিএনপি ওয়াজ সাপোজ টু বি এ পলিটিক্যাল পার্টি, যাদের পলিটিক্যাল স্পেকট্রামে তাদের জায়গা হবে সেন্টার রাইট, আওয়ামী লীগের জায়গা হবে সেন্টার লেফট, সেখানে
সেন্টার রাইট থেকে একটু এক্সট্রিম রাইটের দিকে বিএনপি চলে যাচ্ছে, আর আওয়ামী লীগ চলে যাচ্ছে এক্সট্রিম লেফটের দিকে। এবং এই সঙ্গে গত 20 বছরের মধ্যে এবং একটা সংঘর্ষের জায়গা দেখেছি, একদিকে জাতীয়তাবাদী শক্তি বনাম ধর্মনিরপেক্ষ একটি রাজনৈতিক শক্তির সংঘাত। আজকে কিন্তু একটি নতুন প্রেক্ষাপট, যেখানে একটি ইসলামিস্ট ফোর্স থার্ড, একটা ত্রিমুখী ত্রিশঙ্কু অবস্থার মধ্যে জাতি গত 42 বছরটি ছিল না। প্লিজ, দিস ইজ এ ভেরি ভেরি সেন্সিটিভ টাইম। আজকে যদি জুনায়েদ আহমেদ পলক অথবা অপু উকিল অথবা রাজিকুজ্জামান রতন অথবা পাপিয়া আপা অথবা আমি মাহিবি চৌধুরী শুধুমাত্র আমাদের রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক দল, রাজনৈতিক চিন্তা করে আজকে আমাদের বক্তব্য রাখতে যাই, আমাদের রাজনীতি থাকবে কিনা আর 2 বছর পর, এটা কিন্তু চিন্তার বিষয় হয়ে গেছে। একটি ত্রিমুখী সংঘর্ষের মধ্যে, একটি যুদ্ধাবস্থার মধ্যে দেশ যদি চলে যায়, লুক এট শ্রীলঙ্কা, 30 ইয়ার্স একটা সংঘর্ষের মধ্যে চলে গেছে। আজকে সেই ত্রিমুখী জায়গায় যখন দেশ যাচ্ছে, আমাদেরকে নিজের বিবেকের অবস্থানে দাঁড়িয়ে কিছু কথা বলতে হবে। এখানে পলক আমার অত্যন্ত পছন্দের, মাই ভেরি ভেরি ফেভারিট ইয়াং ব্রাদার ইন পার্লামেন্ট। আমি নিজে না থাকলে মনে করি আমাদের প্রতিনিধিত্ব করে সংসদে। কিন্তু যখন বলে যে টিআইবির সমালোচনা করতে গিয়ে যে টিআইবি সব কাজ বাদ দিয়ে আজকে এরকম একটি বিষয় নিয়ে আসলো কেন, সব কাজ বাদ দিয়ে আজকে এটাই করার কথা। এইটার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে দেশে একটি সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। টিআইবির মতো একটি সংগঠনকে এই বিষয়ে এগিয়ে আসতেই হবে। আমরা 94-এ যখন আওয়ামী লীগের দাবি নিয়ে আসলো, তখন পলকের বয়স অনেক বেশি ছোট ছিল, হয়তো বা রাজনীতিতে ছিল না। আমরা অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করে স্যার নিনিয়ান স্টিফেনকে নিয়ে আসছিলাম এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আলোচনা করতে। আর আজকে নিজের দেশের টিআইবি যখন নামলো, খারাপ লাগে, সেটা উচিত না। এই জায়গায় মানসিকতা ছাড়তে হবে। এবং একটি কথা বলতে বলতে গিয়ে পলক বললেন যে সবসময় রাজনীতিবিদদের চরিত্র হনন করে, রাজনীতিবিদদের ব্যর্থ প্রমাণ করে আমরা কি করতে চাই। দুঃখজনক হলে সত্য, বাংলাদেশের ইতিহাসে রাজনীতিবিদরা একে অপরের চরিত্র যতবার হনন করেছেন, যে অশ্লীল ভাষায় হনন করেছেন, ওই পবিত্র সংসদে বসে হনন করেছেন, আর কেউ আর করে নাই। আমি নিজে রাজনীতিবিদ হিসেবে মাঝে মাঝে লজ্জিত হই। আচ্ছা, এটা এক। আমি একেবারে একমত পাপি আবার সাথে বলেছেন, সরকারি দরে গেলে একটি সংক্রামক ব্যাধি হয়, সেটার নাম প্রতিহিংসা। একই সাথে বিরোধী দলে গেলেও একটা সংক্রামক ব্যাধি হয়, তার নাম সহিংসতা। এই জায়গা থেকে দুটো দলকে বেরোতে হবে, রাজনীতির কালচার পরিবর্তন করতে হবে। লাস্ট একটা জিনিস আমি না বলে পাচ্ছি না, নিশ্চয়ই দি ইয়াং জেনারেশন, মারুফ রসুল, ব্লগার এন্ড অ্যাক্টিভিস্ট। ব্লগার ইজ অ্যানাদার ভেরি ভেরি পাওয়ারফুল ওয়ার্ড টুডে। আজকের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ব্লগার একটি শক্তিশালী অবস্থান নিয়েছে, অ্যান্ড হুইচ ইজ গুড। কিন্তু আমরা যখন কথা বলি, এটা রাজনীতিবিদদের হয়। আমরা যখন বলি, আমরা আমাদের মতামত বলি, আর আমরা সবসময় বলি জনগণ এটা চায়। এখানে ব্লগার এন্ড অ্যাক্টিভিস্ট ফোরামের মাধ্যমে যারা গণজাগরণ মঞ্চ করছে, প্লিজ যদি কোনো কারণে মনে হয়ে থাকে যে ওই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের তরুণ প্রজন্মের সোল এজেন্ট হয়ে গিয়েছে, কথাটা ঠিক না। দিস ইজ নট কারেক্ট। তরুণ প্রজন্মের পক্ষ থেকে রাজনৈতিক স্বার্থে নয়, একেবারে যারা 71-এর মুক্তিযুদ্ধে যারা খারাপ কাজ করেছিল, যারা নারী ধর্ষণ করেছিল, যারা সহিংসতা করেছিল, যারা বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ করেছিল, বাড়িঘর জ্বালিয়েছিল, অত্যাচার করেছিল, হত্যা করেছিল, তাদের ফাঁসির দাবিতে, একেবারে ন্যায্য ইনসাফের দাবি নিয়ে তারা রাজপথে নেমেছে। সেই জায়গায় জিনিসটাকে স্টিক করা উচিত ছিল, সেখানেই থাকা উচিত ছিল। জামাত শিবির নিষিদ্ধ ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট। লেট দি পলিটিক্যাল পার্টিজ টেক কেয়ার অফ দ্যাট। দ্যাট ইজ নট ইয়োর রেসপন্সিবিলিটি, দ্যাট শুড নট বি দ্য রেসপন্সিবিলিটি। আমরা সে জায়গায় থাকা উচিত ছিল। তাহলে একই দোষ হেফাজতে ইসলামের একটা ছিল। হেফাজতে ইসলাম আমরা যখন দেখলাম, আমারও খারাপ লাগছে, আমিও কিন্তু গণজাগরণ মঞ্চে গিয়েছি, বাট যখন দেখলাম যে ওই 90% মুসলমানের দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলবে, সেখানে মাথা ঠিক থাকার কিন্তু কোনো কারণ নাই, এই অধিকার কারণ নাই। সবারই সেটা খারাপ লেগেছে। কিন্তু সেটা আমি এক মিনিট বলতে চাই যে না, আপনি যেটা বলছেন যে গণজাগরণ মঞ্চে আপনি গিয়েছেন এবং সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আমি বলি নাই, নো ভাই, বড় ভাই একটু 1 মিনিট বলি। আপনি তখন আর ওইটা সহ্য করতে পারেন নাই। আমি বলবো যে এই একটা অপপ্রচারই কিন্তু সারা দেশে চলছে, এবং এই একটা আমি বলি, আমি তো এটা বলি না, আমি বলছি আপনি এখন যেটা বললেন যে আপনি গণজাগরণ মঞ্চে গিয়েছেন, কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা হয়েছে তখন আর সেখানে থাকা যায় না। আমি এটা বলি নাই, না আমি বলছি প্লিজ রিওয়াইন্ড ইট, আই নেভার সেড দ্যাট। 1 মিনিট আমি বলি না পলক, নো, when you get your chance you have to say, write it down, I wrote it down when you said, okay, you will get your chance, please but I never said that. আমি কখনো বলি নাই আমি গণজাগরণ মঞ্চে গিয়ে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বকবক করা হয়েছে, কোনোদিনও এটা বলি নাই। আমি বলেছি আমি গণজাগরণ মঞ্চে গিয়েছি, আমি গণজাগরণ মঞ্চের গণজাগরণের চেতনা আমি এখনো ধারণ করতে চাই। বাট আমি যখন দেখেছি যে কিছু কতিপয় ব্লগার তাদের ব্লগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর, তার চরিত্র হনন করে কথা বলেছে, তাদের বিরুদ্ধে যখন সরকার ব্যবস্থা নিয়েছে,
সেই ব্যবস্থার প্রতিবাদ যখন গণজাগরণ মঞ্চ করে তখন আমি দুঃখিত হই। একটু কথা বলি মাহি ভাই, একটু যদি নাও মারুফ একটু বলো প্লিজ, আমি আসবো, আবার আসবো প্লিজ, মারুফ একটু বলো। যখন সরাসরি 3 ওকে জন বলা ব্লগারকে হয়েছে। গ্রেফতার করা হয়েছে, গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং করা হয়েছে এবং সেই প্রেস ব্রিফিং এ সরকার কেবল 3 জন ব্লগারকেই গ্রেফতার করেনি, সরকার কিন্তু 3টি ব্লগও বন্ধ করে দিয়েছে। আমরা আমাদের প্রেস ব্রিফিং এ বারবার বলেছি যে আপনারা এক ব্যক্তির দায় কখনো ব্লগের উপরে ছাপাতে পারেন না, আপনারা ব্লগ বন্ধ করতে পারেন না। ব্লগ বন্ধ করা কখনোই কোনো সরকারের গণতান্ত্রিক অধিকার। এই যে পাপি আপা এখানে 39 ধারার কথা বলেন, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা, আপনি ব্লগ বন্ধ করতে পারেন না। আমরা বলেছি ব্লগারদের, আমি একটু শেষ করি, আমি বলি আমাদের প্রেস ব্রিফিং এ স্পষ্টভাবে উল্লেখ আছে, মাহি ভাই সেই প্রেস ব্রিফিং এর সময় আমি ছিলাম সেখানে উল্লেখ আছে ধর্মানুভূতিতে যদি কোনো ব্লগার কোনো ব্যক্তিগতভাবে কোনো লেখার মাধ্যমে আঘাত করে থাকে অবশ্যই তার সংবিধান অনুযায়ী প্রচলিত আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত, তবে ব্লগ বন্ধ করে দেওয়াটা কখনোই কোনো যৌক্তিক কার্যক্রম না। অনেক ধন্যবাদ মাহি ভাই, এখন আমি পরে যাব, আমি একটু শামীম রাজার কাছে আমি আসবো, আপনি অনেক বলেছেন, আমি আসবো শামীম রাজার কাছে যাব। মারুফ যে প্রশ্নটি করেছে যে ব্লগ বন্ধ করা ঠিক না এই অর্থে যে মত প্রকাশের স্বাধীনতা বন্ধ হয়ে যায়, তা আমরা দেখলাম গত কয়েকদিন আসে আমার দেশ বন্ধ করা হয়েছে, তো এইটাও কি মত প্রকাশের স্বাধীনতার প্রতি হুমকি কিনা? আসলে দেখুন, সাংবাদিকতা শিক্ষক হিসেবে আপনি কিভাবে দেখবেন? কয়েক বছর ধরে আমরা বারবার বলছি যে আমাদের এখানে যখন কোনো সংকট দেখা দিয়েছে আমরা ফেসবুক বন্ধ করে দিয়েছি, আমরা ফেসবুকের একজনকে আইডেন্টিফাই করতে পারিনি। ঠিক একই ধরনের ঘটনা ছিল কিন্তু, যে এই ধরনের একটা ধর্মীয় অনুভূতি সম্পন্ন বিষয়। আমরা বারবার বলেছিলাম যে ওই প্রযুক্তি অর্জন করুন যে ওই নির্দিষ্ট ব্যক্তিকে ব্লক করে দেওয়া যায় কিংবা সরিয়ে দেওয়া যায়। আপনি পুরো একটা সামাজিক মাধ্যমকে বন্ধ করে দিলেন, দীর্ঘদিন পর্যন্ত ইউটিউব বন্ধ থাকে। এখন যদি আপনারা যখন এই যে সমঝোতার কথা বলছি, সংলাপের কথা বলছি, এটা কিন্তু শুধুমাত্র এই না যে একটা ভেন্যুতে বসতে হবে। ঢাকা শহরে এখন বিভিন্ন ধরনের ভেন্যু আছে, এই কথা বলে লাভ নেই যে বসার জায়গা নেই, কিন্তু এই ভেন্যু অন্যরকম ভেন্যু, তাই না? আমাদের এটা কিন্তু একটা বড় সংলাপের জায়গা, সেটা আপনি কিন্তু বন্ধ করে দিয়ে এটার কোনো সমাধান করতে হবে। আমার মনে হয় উনি যে কথাটা বলছেন যে এটা সঠিক, যে ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে আপনি সেটাকে প্রযুক্তিগতভাবে মোকাবেলা করুন, কিন্তু আপনি সামগ্রিকভাবে সেটাকে বন্ধ করে মত প্রকাশের যে জায়গাগুলো, এবং তার মানে কি, যদি মত প্রকাশের আপনি সুযোগ না দেন তাহলে সংলাপ আপনি কার সাথে করবেন? সংলাপে তো ধন্যবাদ। আমি একটু পাপি আপাকে জিজ্ঞেস করবো, যেরকমটি বলা হয়েছে, রসুল খুব বলেছে, খুব চমৎকার করে মারুফ রসুল, যে আসলে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি কিন্তু বড় মুক্তিযোদ্ধা এবং অন্যতম সেক্টর কমান্ডার ছিলেন, এবং আমরা জানি আপনি ছাত্র রাজনীতি করেছেন এবং এই জামাত শিবিরের রাজনীতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার অনেক জ্বালাময়ী কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, আপনার বাবা একজন মুক্তিযুদ্ধ ছিল। যে বিএনপি যখন জামাতের সঙ্গে জোট করে তখন আপনি কিভাবে দেখেন ব্যাপারটাকে? আপনার প্রশ্নের আগে আমি একটু যে বিষয়গুলো আলোচনা হয়েছে সে বিষয়ে একটু কথা বলতে চাই। সম্মানিত সংসদ সদস্য অপু উকিল বলেছে যে পার্লামেন্টে এসে নির্বাচনের কি রূপরেখা হবে সেটা নিয়ে আলোচনা করেন। তত্ত্বাবধায়ক সরকার এমন এক সময় বাংলাদেশে এসেছিল, ঠিক যখন ওনারা যে জোট করেছিলেন জাতীয় পার্টি, জামাত ইসলাম এবং আওয়ামী লীগ, সবাই কিন্তু পার্লামেন্ট থেকে এই দাবিতে পদত্যাগ করেছিল এবং ষষ্ঠ সংসদের মতো 15 দিনের একটি নির্বাচন করে এই বিষয়টি পাশ করতে হয়েছিল। তো এখানে সংসদে বসতে হবে, অমুক জায়গায় আসতে হবে, এটা বড় কথা না। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাওয়াত দিক না বিরোধী দলীয় নেত্রীকে, যে আসুন আমার বাসাতেই বসে আলোচনা করি। এখানে উদারতা এবং সদিচ্ছাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর দ্বিতীয় বিষয় হচ্ছে মাহি যে কথাটি বলেছেন যে দলীয় চিন্তা চেতনা আদর্শ, দলীয় আদর্শ প্রত্যেকেই আলাদা, কিন্তু আমি যখন দল দ্বারা পরিচালিত হব দলের আদর্শ মাফিক আমি চলবো। কিন্তু আমি জনগণের প্রত্যক্ষ ভোটে যখন নির্বাচিত হব, সরকার প্রধান হব, তখন জনগণের মতামতে এবং প্রত্যাশিত আচরণেই কিন্তু সরকারের কাছে প্রত্যেকেই আশা করে। কিন্তু আমি যখন ক্ষমতায় গেলাম তখন যদি আবার দলীয় ওই নীতিমালা নিয়ে রাষ্ট্র পরিচালনা করি, তাহলে কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হয় না, দলীয় শাসন ব্যবস্থা হয়ে যায় না। তারপরে জামাতের ব্যাপারটা আমি বলছি, তারপরে অতীত নিয়ে যে ঘাটাঘাটি, টিআইবি যদি রিয়াজউদ্দিনের ফর্মুলা হয়ে থাকে তাহলে ফখরুদ্দিন আর মঈনুদ্দিন মহাজোটের ফর্মুলা, এবং তখন বলা হয়েছিল যে লগি বৈঠার আন্দোলনের ফসল হচ্ছে ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন। তারপরে বলা হয়েছিল যে আমি যদি ক্ষমতায় যাই তাহলে সকল প্রকার অপকর্ম আমি মাফ করে দেব, এবং সেই মাপের বহিঃপ্রকাশ ক্ষমতায় আসার সহযোগী হিসেবে কিন্তু আজ পর্যন্ত আওয়ামী লীগের অনেক নেতা 111-এ নির্যাতিত হওয়ার পর, পার্লামেন্টে বক্তব্য রাখার পর মঈনুদ্দিন ফখরুদ্দিন জনগণের এবং আল্লাহর ওই অপকর্ম যে করেছে আল্লাহ শাস্তি দিয়েছে, বাংলাদেশে আসতে কিন্তু তারা পাচ্ছে না, কিন্তু তারা সরকার তাদের ব্যাপারে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণটা করেনি। আমার মনে হচ্ছে আপু এই প্রশ্নের উত্তর আপনি দিবেন না, আমি একটু মুফতি ফয়জুল্লাহ ভাইয়ের কাছে যাব না। আমি উত্তর দিচ্ছি, ইসলাম নিয়ে আমি কথা বলছি। অনেকগুলো প্রশ্ন জমে আছে। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, সারা পৃথিবীর চেয়ে বাংলাদেশ একটি সকল ধর্মের শান্তিতে বসবাসকারী একটি রাষ্ট্র কিন্তু, এবং সংবিধানের আর্টিকেল 41-এর
সাবসেকশন 1, 2, 3 স্পষ্টভাবে উল্লেখ আছে যে যেই ধর্ম করুক, ধর্ম করার স্বাধীনতা থাকতে হবে, আছে, রাষ্ট্র স্বীকৃত করে। কিন্তু বর্তমানে আজকে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে বর্তমান সরকার যতই লাফালাফি করুক, একটা দিন শুধু আপনি সময় দেন, 72 সালের পরের থেকে আজকের দিন পর্যন্ত সংখ্যালঘু যত নির্যাতিত হয়েছে, তাদের মন্দির যতগুলি দখল করা হয়েছে, যতগুলি সংখ্যালঘু দেশান্তর হয়েছে, সবগুলির পাশটাতে আওয়ামী লীগ দায়ী আছে। একটা ঘন্টা ব্যয় করুন, আমি তথ্য উপাত্ত প্রমাণের ভিত্তিতে আমি কিন্তু 1 ঘন্টা আমরা ব্যয় করব এই পর্যায়ে। আমি না একটু মুফতি ফয়জুল্লাহ, না প্লিজ, আমি আবারও আসবো, আমেরিকার যে আবারও আসবো, আবারও আসবো, আমেরিকার যে রাষ্ট্রপ্রধান, আমি আবারও আসবো। বাইবেলে হাত রেখে শপথ জি, আপনাকে অনেক ধন্যবাদ মুদ্রাতে আছে মুফতি ফয়জুল্লাহ, প্লিজ আপা উনি একটু সেখানে বলুন। কিন্তু ধর্ম নিরপেক্ষতা, ধর্মের পক্ষ নিয়ে কথা উঠছে জি, না। অনেক কিন্তু ধন্যবাদ। আমরা যখন দাঁড়িয়ে অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ। তখনই মনে করেন সব জামাত ইসলাম, Please. তা কিন্তু না। প্লিজ আপা, আপনাকে আপনার ধন্যবাদ দিতে দাবি যাচ্ছি, আমি আপনাকে ধন্যবাদ দিতে যাচ্ছি মুফতি ফয়জুল্লাহ, প্লিজ। ধন্যবাদ আপনাকে। যে আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের যে তথাকথিত গণজাগরণ মঞ্চের কথা এখানে আসছেন আমাদের শ্রদ্ধেয় স্যার, উনিও কথা বলছেন, ইফতেখার সাহেব। নিশ্চয়ই কারণ আছে। আমি এই জন্যই বলছি যে আমি 5 তারিখ থেকে আমি কথা শেষ করি, আমি কথা শেষ করবেন, কিন্তু তথাকথিত শব্দটা যদি একসময় একটা কেন আমি ইচ্ছা করে বলছি, সচেতন ভাবে বলছি সেই শব্দটি। সেটা কারণ আছে, কারণ হচ্ছে এই 5 তারিখে এই গণজাগরণ মঞ্চ, কথিত গণজাগরণ মঞ্চ আরম্ভ হয়, এটা আমরা সকলেই জানি। দেখলাম ফেব্রুয়ারির 21 তারিখে মহাসমাবেশ ডাকা হলো। আমরা দেখলাম 7ই মার্চ আমাদের জাতীয় দিবসে তারা মহাসমাবেশ ডাকলো। মহাসমাবেশ ডাকলো 1 বৈশাখ। আপনারা জানেন যে আপনার 1 ফেব্রুয়ারি থেকে আমাদের ভাষার মাস, সে অমর 21-এ আমাদের বাংলা একাডেমিতে বই মেলা হয়। সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে আছে। আপনি যদি এখন এটাকে গণজাগরণ বলেন, এই মানুষগুলিকে আপনার গণমাধ্যম, কিছু চিহ্নিত মিডিয়া, তারা যদি দেখায় যে এরা এই গণমাধ্যম এগুলি এই চায়, ইসলামকে নির্মূল করতে চায়, ইসলামকে নিষিদ্ধ করতে চায়, আর এটাকে যদি এটাই মনে করেন, তাহলে আমার মনে হয় যে এটা গণজাগরণ নয়। আমি এই জন্য বলছি, এটা আমার প্রমাণ সহ বলছি, মাননীয় স্পিকারের কাছে একটা স্মারকলিপি দেওয়া হলো। 3 নম্বর ধারা হচ্ছে এই জি জামাত শিবির সহ সকল ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এটা ভুল, এটা ছিল না। 3 নম্বর ধারা আমি চ্যালেঞ্জ দিচ্ছি। একটু বলবো ধারাটা কি ছিল, কথা শেষ করি। না আমি যেহেতু ধারাটা ওরাই লিখেছে, ধারাটা শুনি আমরা। 6 দফা দাবির মধ্যে 2 নম্বর দফাটি ছিল হচ্ছে যে 2 নম্বর দফাটি ছিল, আপনার কাছে কাগজ আছে? আচ্ছা আপনি বলেন। 3 নম্বর বলেন। স্মারকলিপিতেই 6 দফা দাবি উল্লেখ করা ছিল। ট্রাইব্যুনালের আইন সংশোধন এবং তার সঙ্গেই ছিল যে জামাত শিবির সহ জামাত শিবিরের যুদ্ধাপরাধীদের দল জামাত শিবির ও তাদের সন্ত্রাসী সহ শব্দটা বলতে হবে, শেষ করছি, আপনি শেষ করতে দেন। যুদ্ধাপরাধীদের দল জামাত ইসলাম এবং তাদের সন্ত্রাসী বাহিনী ছাত্র শিবিরের ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছাত্র শিবির এবং জামাতের ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। আরুফ, ইউর রেকর্ডে টেলিভিশনে কথা বলছেন, হ্যাঁ আমি তো মাহি ভাই, আমি একটু বলি। ইট ওয়াজ ডাইরেক্টলি কোটেড এভরি নিউজপেপার। স্মারকলিপিতে ছিল জামাত ইসলাম সহ সকল ইসলামী কথাটা সেখানে ছিলই না মাহি ভাই। প্রথমে মাহি ভাই ছিল দাবি করে, শুনেন মাহি ভাই, সেখানে ছিল সাধারণভাবে বলা হয়েছে। রেকর্ড আমি 30 সেকেন্ড বলি একটু। 5 তারিখের আমি 10